সকলকে স্বাগত জানাই আরও একবার আমার চ্যানেলে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ শুরু করতে চলেছি বাংলা ব্যাকরণের যে আমরা ম্যারাথন এমসিকিউ সিরিজটা করছিলাম। গতকাল তার প্রথম পর্বটা হয়েছিল আর আজকে শুরু করছি তার দ্বিতীয় পর্ব। আপনারা অসাধারণ পারফর্ম করেছেন, প্রত্যেকের খুব সুন্দরভাবে স্কোরটা জানতে পেরেছি কমেন্ট সেকশনে, এবং এটা কিন্তু নিশ্চিত হতে পারছি প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো এবং প্রস্তুতি খুব সুন্দরভাবে প্রত্যেকেই নিচ্ছেন। তাহলে আজকে আমরা ঠিক একই ফরম্যাটে শুরু করছি দ্বিতীয় পর্ব এমসিকিউ। কিসের ওপর না, বাংলা ব্যাকরণ এবং পেডাগজির কিছু প্রশ্নের ওপর। আজকের ফোকাস থাকবে বেশি পরিমাণে বাংলা ব্যাকরণের ওপর। তাহলে প্রত্যেকে ঠিক কালকের মতোই অপশানগুলো দেখবেন, প্রশ্ন দেখবেন, 5 সেকেন্ড সময় থাকবে এবং সঠিক স্কোরটা অবশ্যই কমেন্টে সেটা লিখে জানাবেন। তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে আপনারা কতটা সিরিয়াসলি এবং সৎভাবে পার্টিসিপেট করছেন। তাহলে চলুন শুরু করি আজকের প্রশ্ন। প্রশ্ন দেখার সাথে সাথে কিন্তু 5 সেকেন্ড সময় শুরু হয়ে যাবে আমি প্রশ্ন পড়ার পর থেকেই। প্রশ্ন নম্বর 40, গিরিতটে ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন, উচ্ছ্বাস উচ্ছল। উচ্ছ্বাস উচ্ছল এই বর্ণ বিশ্লেষণ করলে আমরা কোনটা পাই? সঠিক উত্তরটা কি হবে? খুব চট করে তাড়াতাড়ি আপনারা কমেন্ট করে ফেলুন। বর্ণ বিশ্লেষণ খুব ভালোভাবে দেখে শুনে কিন্তু করতে হবে। সঠিক উত্তর কোনটা আপনারা কমেন্টে তাড়াতাড়ি করে ফেলুন। আমি আশা করি প্রত্যেকে সঠিকভাবে বলেছেন নাম্বার টি। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। 41 নম্বর প্রশ্ন, উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পন্নগ উৎসব। পন্নগের একটি অর্থ, পন্নগের সমার্থক শব্দ কোনটা? নিচের অপশানগুলোর মধ্যে সঠিক কোনটা? চট করে লিখে ফেলুন। সঠিক উত্তরটা সাপ না, সঠিক উত্তর সাপ নয়। সাপেরই আরেকটা নামে আমরা যাকে চিনি সেটা হচ্ছে ভুজঙ্গ। তাহলে পন্নগের অপর একটি অর্থ হলো বা অপর একটি শব্দ হলো, সমার্থক শব্দ হলো ভুজঙ্গ। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। নাম্বার 42, ভেঙেছিলে ধূলি মিশ্রিত শঙ্কিতের, এখানে লেখাটা ভুল হয়েছে, এটা হবে শঙ্কিতের শৃঙ্খলের ডোর। শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ। খুব ভালোভাবে দেখুন, শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ সেটা কোনটা? শৃঙ্খল কার সন্ধিবদ্ধ রূপ? সঠিক উত্তর শ্রীম যুক্ত খল। যারা যারা করেছেন প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন নাম্বার সি। আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, কারণ যখন আমরা এই পার্টিকুলার সন্ধি বা যে টপিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলোর যখন ব্যাখ্যায় যাব, সেগুলো নিয়ে সেপারেট আমরা যে ধরনের কনসেপচুয়াল ভিডিওগুলো করি সেখানে আলোচনা থাকবে বিস্তারিত। কারণ এখন আমি বিস্তারিত আলোচনা করতে গেলে কিন্তু এই সেশনটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। প্রশ্ন নাম্বার 43, শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিলে আহব সংবাদ। আহবর বিপরীতার্থক শব্দ কোনটি? আহব এর বিপরীত শব্দ কোনটি? চট করে আপনারা লিখে ফেলুন। আহব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বা রণ। তাহলে যুদ্ধ বা রণের বিপরীত শব্দ কি হতে পারে? শান্তি। তাহলে সঠিক উত্তর ডি, শান্তি। অবশ্যই আপনারা সঠিক উত্তর দিয়েছেন, আমি নিশ্চিত। আপনারাও নিজেরা কিন্তু স্কোরটা কাউন্ট করুন। আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন 44, ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিহুবল শ্মশানে, তুমি যে ধরনের সর্বনাম। এখানে তুমি কি ধরনের সর্বনাম?
তুমি কি ধরনের সর্বনাম? আমরা প্রত্যেকে জানি যে সমস্ত সর্বনাম কোনো ব্যক্তিকে বোঝায়, আমি, তুমি, সেই সমস্ত সর্বনাম কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি। পরের প্রশ্নে আমরা চলে যাই। নাম্বার 45, পদাতিক, অশ্ব, হস্তি, রথ সমন্বিত সেনাবাহিনী হলো, এই চারটে মিশ্রিত যে সেনাবাহিনী তাদেরকে কি বলা হয়? প্রাচীন ভারতীয় যুদ্ধবিদ্যায় এই 4 শ্রেণীর সেনাবাহিনীকে একত্রে বলা হতো চতুরঙ্গ। নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আর এই বিশাল বাহিনীর যদি কোনো একটাকে বোঝানো হয় সেক্ষেত্রে তাকে বলা হয় অক্ষৌহিনী। আমরা চলে যাই পরের প্রশ্নে। প্রশ্ন 46, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো শিক্ষার্থীদের কোন পন্থা অবলম্বন করা? শিক্ষার্থীদের কিভাবে আমরা বাংলা বানানটা শেখাবো, সেই অ্যাপ্রোচটা কোনটা? আমরা প্রতিদিন ক্লাসে যাচ্ছি, ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের বাংলা পড়াচ্ছি, অঙ্ক পড়াচ্ছি, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পড়াচ্ছি। এখন আমাদেরকে যে প্রশ্নটা এসছে সেটা কিন্তু খুব আমাদের প্রতিদিনের জীবনে এই পন্থাটা আমরা কিন্তু সবসময় নিই। তাহলে খুব সহজভাবেই আপনারা দিতে পেরেছেন যে শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যেস করে তোলা, অর্থাৎ নাম্বার ডি। আমরা প্রত্যেকেই জানি যখন একটা বাংলা কোনো কিছু যখন আমরা লিখব এবং সেটা জোরে জোরে পড়ব, তখন সেই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে আমাদের আত্মস্থ হবে, এবং বিশেষ করে বাংলার ক্ষেত্রে তো অবশ্যই বাংলা বানানটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে আমাদের মাথায়। পরের প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 47, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন, কোন পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন? সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিচের কোন পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন? অবশ্যই আমরা ক্লাসে গিয়ে কিন্তু যখন কোনো বিষয় বোঝাই তখন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা আলোচনা হয়, একটা ইন্টারাকশান হয়, ভাব বিনিময় হয়। এই ভাব বিনিময়টাই কিন্তু উভমুখী একটা বোথ সাইড ইন্টারাকশান হচ্ছে, অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের মধ্যে। তাই কবিতার বিষয়বস্তু উভমুখী একটা আলোচনাটাই সর্বোৎকৃষ্ট পন্থা। এবার 48 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে। দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে কোনটি? নিচের 4টে অপশনের মধ্যে কোনটি? অর্থাৎ এক্ষেত্রে আমরা যখন দল তৈরি করি, ছাত্রদের পড়ানোর সময় আমরা যখন দল তৈরি করি, তখন একটা পন্থা আমাদেরকে কিন্তু মাথায় নিয়ে চলতে হয়, বা আমরা চলিও। সেটাকে বলা হয় হেটেরোজেনাস গ্রুপিং। অর্থাৎ যে দলের মধ্যে ভালো ছেলেও থাকবে, খারাপ ছেলেও থাকবে, তারা যখন একে অপরের সামনে একজনের ভুলটা আরেকজনকে ধরিয়ে দেবে, বা একজন একটি দুর্বল ছেলে যখন একটি ভালো ছেলের কাছ থেকে শিখবে, তখন কিন্তু তাদের সেই যে পড়াটা হবে, তাদের যে পঠন অভ্যেসটা তৈরি হবে, সেটা কিন্তু সব থেকে ভালো হবে। তাই এখানে নাম্বার ডি, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে যে দলটা গঠন করা হবে, সেটাই কিন্তু সব থেকে শ্রেষ্ঠ দল হবে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রশ্ন 49, চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময়ে একজন শিক্ষক বা শিক্ষিকা প্রথমে উদাহরণ দিলেন এবং তারপর আলোচনা করলেন। সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতার সংজ্ঞার্থ গঠন করলেন। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেই পদ্ধতিটিকে কি বলা হচ্ছে? একজন শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন, তারপর আলোচনা করলেন, তারপর ছাত্রদের সহযোগিতা নিয়ে একটা সংজ্ঞা দিলেন, মানে যে বিষয় পড়াচ্ছেন সেটার সংজ্ঞাটা দিলেন। সেটা কোন পদ্ধতি? খুবই একটা এফেক্টিভ একটা পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হয় আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ পদ্ধতি। নাম্বার বি, খুব সহজে কোনো জিনিস কিন্তু ব্যাখ্যা করা যায় এই পদ্ধতির মাধ্যমে।
তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি। পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে। নাম্বার 50, ল্যাড এলএডি এর ফুল ফর্ম কি? সঠিক উত্তরটা কি? খুব সহজেই, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বিগত ভিডিওগুলোতে। আপনারা খুব ভালোভাবে জানেন যে ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কির একটা থিওরি ছিল। তিনি একটি তত্ত্ব দিয়ে গেছেন যে মানুষের মস্তিষ্কে ভাষা আয়ত্ত করার জন্য একটা সহজাত ক্ষমতা থাকে বা যন্ত্র থাকে, খুব ভালো করে যদি বলা যায় একটা যন্ত্র থাকে, আর তিনি সেটার নাম দিয়েছিলেন ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আপনারা প্রত্যেকে নিশ্চয়ই সঠিকভাবেই উত্তর দিয়েছেন, এবং বলে রাখি যে আপনারা কত মার্কস পেয়েছেন অবশ্যই কাউন্ট করুন, এবং সেটা কিন্তু চট করে কমেন্টে টেক্সট করে দেবেন। নাম্বার 51, একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা বললেন শুনলেন। এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে এবং বলতে পারলেন। তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা কি বলবো? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিছুদিন আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমরা নিজেদেরকে এখন ইভ্যালুয়েট করছি, নিজেরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কতটা আগের পড়া মনে রেখেছি বা সেগুলোকে ঝালিয়ে নিচ্ছি, বরং সেটা ভালো বলা উচিত। তাহলে আশা করি আপনারা উত্তরটা দিয়ে দিয়েছেন। এর মধ্যে ব্যাকরণ না শিখেও স্বাভাবিক পরিবেশের মধ্যে, ব্যাকরণ ধরুন কেউ শেখেনি প্রথাগতভাবে, সে একটা পরিবেশে থাকছে দীর্ঘদিন ধরে, সেই পরিবেশে থেকে সে অবচেতনভাবে কিন্তু ভাষার আয়ত্ত করছে, যেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, বা ভাষাটাকে অর্জন করছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, অ্যাকুইজিশন। যারা যারা অ্যাকুইজিশন চয়েস করেছেন বা সিলেক্ট করেছেন অবশ্যই তারা সঠিক উত্তর দিয়েছেন। পরের প্রশ্ন 52, যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে কি হবে? যা বলা হবে, বক্ষমান। কোন বক্ষমান? নাম্বার সি, বক্ষমান। পরের প্রশ্ন, মগর হলো, এটা কিসের উদাহরণ? মগর হলো, এটা কিসের উদাহরণ? দেখুন, শব্দের মধ্যে প্রথম শব্দটা কি রয়েছে? ক, মকর, তারপরে মগর হলো, কটা গ হয়ে গেল। আমরা প্রত্যেকে জানি ক কিন্তু একটা অঘোষ ধ্বনি, তাহলে এই অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে, অর্থাৎ গয়ে পরিণত হচ্ছে। আমরা ঘোষ অঘোষ এই বিষয়টা নিয়ে আগেও আলোচনা করেছি। এই ভোকাল কর্ডটা যখন কাঁপে, ভাইব্রেশন হয় যে ধ্বনির উচ্চারণের সময়, সেগুলোই হচ্ছে ঘোষ ধ্বনি, আর যেগুলোতে ভাইব্রেশন হয় না সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। তাহলে কয়ে কিন্তু ভাইব্রেশন হচ্ছে না, তাই ক হচ্ছে অঘোষ ধ্বনি, আর ঘ এ ভাইব্রেশন হয়, সেই জন্য গ হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে ক গয়ে রূপান্তরিত হচ্ছে, মানে একটা ঘোষী ভবন হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, ঘোষী ভবন। পরের প্রশ্ন, নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়? নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়? খুব ভালো করে ভেবেচিন্তে উত্তর দিন। আমাদের যে এই যে 24 ঘন্টার দিন রাত্রি, এটাকে 8টা প্রহরে ভাগ করা হয়, আমরা প্রত্যেকেই জানি সেটা। অষ্টপ্রহর যাকে বলা হচ্ছে, 3 ঘন্টা করে। এই 3 ঘন্টার মধ্যে 4টে প্রহর হচ্ছে দিন, 4টে প্রহর হচ্ছে রাত্রি। আর এই 4টে প্রহরের মধ্যে প্রথম প্রহরটা, অর্থাৎ রাতের দিকের কথা বলছি আমি, রাতের যে 4টে প্রহর, তার প্রথম প্রহরটা যেহেতু সন্ধ্যের মধ্যে পড়ছে, সেটাকে বাদ দিয়ে বাকি 3টে প্রহর গভীর রাত। এবং 3 মানে আমরা জানি ত্রি, আর জাম মানে হচ্ছে প্রহর, তাহলে ত্রিজাম, অর্থাৎ গভীর রাত। তাহলে এখানে সকাল শব্দের অর্থ কিন্তু সবগুলোই, প্রভাত, বিহান এবং ফজর। সকাল শব্দের সমার্থক শব্দ একমাত্র এই ত্রিজামা, অর্থাৎ 3টে প্রহর, গভীর রাত। ত্রিজামা মানে হচ্ছে গভীর রাত। নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 55, পৃথিবী শব্দের বর্ণ বিশ্লেষণ করলে কি হয়? কোনটা হবে? বর্ণ বিশ্লেষণ করে দেওয়া রয়েছে
বক্স করা আছে দেখুন, প এর পরে যে বক্সটা আছে সেই বক্সে কোন বর্ণটি বসবে এ বি সি ডির মধ্যে? খুব সহজ। প এর পরে অবশ্যই নাম্বার ডি অর্থাৎ রি বসবে। পৃথিবী, পয়ে রি আছে, সেই জন্য এখানে রি বসবে। পরের প্রশ্নে চলে যাব। 56, কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা বা শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচের কোন শব্দটি লিখবেন না? লিখবেন না। খুব ভালো করে নিচের শব্দগুলো, অপশানগুলো দেখুন, তারপরে সঠিক উত্তরটা বেছে নিন। প্রশ্ন দেখার সময় কিন্তু আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। অবশ্যই এখানে তাড়াহুড়ো করে বা কতটা তাড়াতাড়ি আমরা সেই উত্তরটা করতে পারছি সেটা একটা রাউন্ড চলছে, কিন্তু আমরা এক্সামে কিন্তু খুব ভালোভাবে প্রশ্নটা এবং খুব সচেতনভাবে এমসিকিউ এর যে অপশানগুলো সেগুলো খুব ভালোভাবে দেখব। এখানে ডি হচ্ছে সঠিক উত্তর, গ্রসন। প্রত্যেকটা শব্দই এখানে তৃষ্ণা সমার্থক শব্দ, কিন্তু ডি কে ছেড়ে। তাই ডি যারা যারা লিখেছেন বা চয়েস করেছেন সেটা হচ্ছে সঠিক। 57, ধান সমেত খড়ের গাদাকে এক কথায় কি বলা হয়? ধান সমেত খড়ের গাদা। চট করে উত্তর দিয়ে দিন। গ্রাম বাংলায় প্রায়ই এই কথাটা কিন্তু বলা হয়ে থাকে, আমরা প্রত্যেকেই জানি। সঠিক উত্তর কি? তাহলে এটা সঠিক উত্তর হলো নাম্বার বি, পালুই। চলুন এবার পরের প্রশ্নের দিকে আমরা এগোই। প্রশ্ন নাম্বার 58, নিচের সঠিক জোড়টি পছন্দ করুন। সঠিক জোড়। সমোচ্চারিত ভিন্নার্থক। প্রত্যেকটাই দেখুন সমোচ্চারিত ভিন্নার্থক। খুব ভালো করে দেখে উত্তরটা দিন কোনটা সঠিক। সঠিক উত্তরটা হচ্ছে নাম্বার এ, আপন। নিজ, আপন, মূর্ধন্য, এর অর্থ হচ্ছে দোকান। তাহলে এ যারা যারা লিখেছেন অবশ্যই সেটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করুন। মৌলিক স্বরধ্বনি নয়, মৌলিক স্বরধ্বনি, খুব ভালোভাবে খেয়াল রাখবেন বিষয়টা। যে 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে সেগুলো একবার খেয়াল করুন, এবং 7টির মধ্যে যেটি নেই এখানে সেটি এখানে কোনটা, কারণ এখানে স্বরধ্বনি নয় বলেছে। সঠিক উত্তর হলো ডি, দীর্ঘ উ। দীর্ঘ উ কিন্তু মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ছে না। পরের প্রশ্ন 60, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির সব ধ্বনিই অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। সব ধ্বনিই অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। খুব ভালো করে দেখে বলুন এটা। বর্গের বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। ধ্বনি, বর্ণ এগুলো নিয়ে যখন একটা এপিসোড করেছি সেই সময় বর্গ নিয়ে আলোচনা হয়েছে, এবং বর্ণের সেই বর্গগুলো, সেই যে 5টা বর্গ ছিল সেখানে একটা কিন্তু নিয়ম আছে। বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলো আর অন্তঃস্থ বর্ণগুলো কিন্তু অল্প প্রাণ বর্ণ হয়, এবং যে উষ্ম বর্ণ সেগুলোর মধ্যেও তালবস্য, দন্তস্ব এগুলো কিন্তু অল্প প্রাণ অর্থাৎ অল্প বায়ু লাগে সেগুলো উচ্চারণ করতে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার এ, র, বয়শূন্য র, ল, তালব্যস্য, দন্তস্ব এগুলো সবগুলোই কিন্তু অল্প প্রাণ ধ্বনি বা বর্ণ। সেশন শেষ করার সাথে সাথে আমি দেখতে চাই আপনারা ঠিক কটা সঠিক উত্তর দিলেন তার স্কোরটা কিন্তু অবশ্যই আপনারা নিচে লিখে দেবেন। মোট এই 20টা প্রশ্নের মধ্যে, 20টা বা 22টা প্রশ্নের মধ্যে মোট কত পেলেন আপনারা? তাহলে বন্ধুরা এইভাবে পরবর্তী দিনগুলোতে কিন্তু প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা এমসিকিউ সিরিজ আসছে। সেখানে আপনারা নিজেরাই নিজেদের এবিলিটি বা নিজেরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন খুব সহজে কিন্তু টেস্ট করে নিতে পারবেন। এবং এই ধরনের যে সেশনগুলো হবে এটাতে আপনাকে খুব বেশি আয়োজনের দরকার নেই। যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু নিজেকে যাচাই করে নিতে পারেন সেই টপিকটা আপনার কতটা আয়ত্তে রয়েছে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আর যদি ভালো লাগে আপনার পরিচিত মানুষের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নেবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।